বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলোয়েটের মাধ্যমে এবি ন্যাশনাল ও আইএফআইসি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই শুরু হয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলো একীভূত, অধিগ্রহণ, অবসায়ন বা পুনর্গঠন করা হবে কিনা তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, একীভূত না করে দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন। অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত আরও কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় ৩টি ব্যাংকের খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও বন্ধকি সম্পদ সহ ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, সম্পদের গুণগত মান যাচাইয়ের প্রথম পর্যায়ে রয়েছে বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি। এডিবির আর্থিক সহায়তায় মালয়েশিয়া একটি অডিট ফার্ম ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে। এ পর্যায়ে ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংক সহ ৩টি ব্যাংকের সম্পদের মান যাচাই করা হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে। কোনো একটা ব্যাংক সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে তার অ্যাসেট কোয়ালিটির সর্বশেষ অবস্থা কী সেটা আসলে রিভিউ করাটা খুব জরুরি। সেই অ্যাসেটের কোয়ালিটি যদি খুবই দুরাবস্থায় থাকে, তখনই কেবলমাত্র তার ব্যাপারে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া যায়, এবং এই অ্যাসেট কোয়ালিটির উপর নির্ভর করবে সেই ব্যাংকগুলোর ভবিষ্যৎ। ব্যাংক খাতের জন্য গঠিত টাস্কফোর্স পর্যায়ক্রমে 18টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে। এডিবি ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এ প্রক্রিয়া শেষ হলে ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, একীভূত হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যাতে নিতে না হয়, সেজন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় দিতে হবে। অ্যাকুইজিশন বলেন বা বলেন, মার্জার বলেন, তাই না, এগুলো করা আসলে গভর্নমেন্টের ঠিক হচ্ছে না। আমার মতে এক্স্যাক্টলি একটা সুন্দর একটা পলিসি করে দিয়ে প্রত্যেকটা ব্যাংকে একটু আপনার এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তার প্রত্যেকটা ব্যাংকে একটা নির্দিষ্ট সময় দিয়ে এর মধ্যে তোমরা টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করো। বিশ্লেষকরা বলছেন, শুধু বেসরকারি ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাতে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এরই মধ্যে ইসলামী যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেই সব ব্যাংকগুলো একীভূত করার জন্য আলোচনা হচ্ছে। নতুন করে আরও 3টি ব্যাংক একীভূত করা হবে নাকি পুনর্গঠন করা হবে নাকি অবসায়ন করা হবে, সেই বিষয়ে আলোচনা চলছে। তো এতে করে ব্যাংকিং খাতের উপরে আসলে গ্রাহকদের যে আস্থার একটা সংকট ছিল, সেই সংকট কি আরো প্রকট হচ্ছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, যে আপনার সেই আস্থার জায়গাটা বলি, যে বাংলাদেশের ব্যাংকগুলোর যদি আপনি মূলধনের ঘাটতি দেখেন, তাহলে ডিসেম্বর পর্যন্ত 19টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল। তার পরবর্তীতে যখন আমরা মার্চ 2025, জাস্ট 3 মাসের ব্যবধানে যখন আমরা দেখি, তখন আসলে ব্যাংকের মূলধনের ঘাটতি দাঁড়ায় হচ্ছে 23টিতে। অর্থাৎ একটা দেশে যে পরিমাণ ব্যাংক রয়েছে, 37%ই কিন্তু মূলধন ঘাটতির, এবং মূলধন ঘাটতির ব্যাংকের সংখ্যা বাড়ছে। এতে আস্থাহীনতা যে কমছে এবং কোন ব্যাংকে ট্রাস্ট করবে, সেই জায়গাটাই কিন্তু মানুষ এখন দ্বিধা নিয়ে ব্যাংকে হয়তো টাকা রাখছে, কিন্তু একটা বড় ধরনের দ্বিধা এবং সংশয় কাজ করছে। এখন সরকার অথবা বাংলাদেশ ব্যাংক বলেন, যে উদ্যোগ নিচ্ছে মার্জারের, প্রথম কথা হচ্ছে যে 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের মধ্যেই কিন্তু মতনৈক্য দেখা দিয়েছে। প্রথমত আমি স্বীকার করি যে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা যেভাবে বাড়ছে সেটা ঠিক হয়নি। অতিরিক্ত আমাদের যে অর্থনৈতিক কাঠামো, তার অনুযায়ী সংখ্যা বেশি, কিন্তু সেই সংখ্যাটা কমানোর জন্য সকল দুর্বল ব্যাংক এক করলে যে একটা সবল ব্যাংক হয়ে যাবে, সেটাও চিন্তা করাটাও কিন্তু বড় ক্রিটিক্যাল, এবং আমি মনে করি অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে। প্রথমত কারণ, যে কারণে ব্যাংকগুলা দুর্বল হয়েছে, আপনি দেখেন মালিকানা পরিবর্তন হয়েছে, সেই মালিকানা পরিবর্তনের ক্ষেত্রটা সেটাই সঠিক ছিল কিনা। অর্থাৎ যে ইসলামী ব্যাংকগুলার কথা বলেছেন, এস আলম মালিক গত কিছুদিন আগে এক ব্যাংকের মালিক পক্ষ, আগের মালিক পক্ষ বললেন যে আমাকে পিস্তল থেকে ব্যাংকটা লিখে নেওয়া হয়েছে। অতএব পিস্তল থেকে যখন মালিকানার পরিবর্তন করা হয় এবং ক্যাশ ট্রানজেকশন অথবা ধরেন ব্যাংক ট্রানজেকশন ছাড়া যখন মালিকানা হস্তান্তর করা হয়, সেটাও কিন্তু অবৈধ। অতএব অবৈধ উপায়ে ব্যাংক দখল করে নিয়ে সেই ব্যাংক দুর্বল করলে পূর্ববর্তী মালিকদের কি ব্যবস্থা নেওয়া হবে, যাদের কোনো দোষ ছিল না, সেই জায়গাটাও কিন্তু ফাইসালা করা দরকার। এই জন্য বলছি যে
সার্বিকভাবে অনেক বিষয়ে ভাবনার আছে সেন্ট্রাল ব্যাংকের মার্জ করার বিষয়ে। সাদাত হোসেন, আপনার কাছে জানতে চাইবো, গত এক বছরে অর্থনীতিতে যে পরিমাণে সংস্কার হয়েছে অন্যান্য খাতে কিন্তু সে পরিমাণে সংস্কার হয়নি। ব্যাংকগুলো যদি এখন মার্জার করা হয় অথবা একীভূত অবসান যে কোনো কাজই করা হয়, সামনে নতুন সরকার আসবে, সেক্ষেত্রে পরবর্তীতে আসলে ব্যবস্থা কি হবে সেটা নিয়ে কি আরেকটি নতুন করে সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখেন, আমি স্পষ্টভাবে যদি বলি, আজকে যে তিনটি ব্যাংকের কথা বললেন, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এবি ব্যাংকের দুর্নীতির কথাও যদি বলেন, পূর্ববর্তী 15 বছর আগেও এই ব্যাংকে দুর্নীতি হয়েছে এবং সেই ব্যাংক থেকেও টাকা লুট হয়েছে। প্রকৃতপক্ষে সব সময় এর ইতিহাস অনেক দীর্ঘ। অতএব রাজনৈতিক সরকার যখন সত্যিকার অর্থেই ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করবে, আর নয় সেন্ট্রাল ব্যাংক তার যে দায়িত্ব সেটা কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে করতে পারে না। আমি উদাহরণ দিয়ে বলি, ধরেন প্রথমত যে তিনটে আগের যে 5টি ব্যাংক 6টি ব্যাংক, প্রথমত যেগুলাকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয়েছে, সেখানে আপনারা জানেন যে অ্যাসেট কোয়ালিটি রিভিউর মধ্যে ফলাফল কি, যে আগে যে পরিমাণ খেলাপি ঋণ ছিল সেটা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অতএব একটা খেলাপি ঋণ যদি 4 গুণ একটা প্রতিষ্ঠান দিয়ে করানোর কারণে বেড়ে যায়, তাহলে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পালনে বড় ব্যর্থতা ছিল, কারণ সেন্ট্রাল ব্যাংক তো খেলাপি ঋণের হিসাব সারা বাংলাদেশের চিত্রটা দেয়। অতএব সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক সরকারের আমলে একই ধরনের কাজ যদি সেন্ট্রাল ব্যাংক করে, তাহলেও তো খেলাপি বিলুপ্ত হবে। এক কথায় আমাদের যে আইনের প্রতি শ্রদ্ধা অথবা রুলস নীতি প্রতিপালন করা, সেই জায়গাগুলা যদি যথাযথভাবে না হয় এবং রেগুলেটরের ভূমিকা আমি বলবো স্বচ্ছভাবে পালন না করেন এবং যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য তাদেরকে যদি পানিশ না করেন, তাহলে এই প্র্যাকটিস কিন্তু চলতেই থাকবে। অতএব এটা হয়তো সাময়িক ভাবনা হতে পারে, কিন্তু একটা স্থায়ী ভাবনা এবং আমরা একটা সফল একটা সার্থক ব্যাংকিং সেক্টর দেখতে পাবো, সেটা কিন্তু এখনো আমি মনে করি সংশয় রয়ে গেছে। সাদাত হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অফ অ্যাটর্নি স্বাক্ষর করেছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এতে শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। নাসা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অফ অ্যাটর্নি সই হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়া শেষ করা যাবে। সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করাও সহজ হবে। এর আগে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয় 21 সেপ্টেম্বরের মধ্যে সম্পদ বিক্রির ব্যবস্থা করে শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা অথবা বন্ধ করার বিষয়েও সিদ্ধান্ত জানাতে হবে নাসা গ্রুপকে। দেশে গবেষণার পাশাপাশি দক্ষ মানব সম্পদ বাড়ানোর তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলায় এসব কথা বলেন তিনি। পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের তাগিদও দেন তিনি। ব্যবসায়ীরা প্রাচীন সনাতনী পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন। এতে সংরক্ষণ করা যায় 4 থেকে 5 মাস। তবে এই আধুনিক এয়ারফ্লো মেশিন দিয়ে প্রায় 300 টন পেঁয়াজ 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করা সম্ভব। এতে পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের লোকসান অনেকটাই কমে আসবে বলছেন উৎপাদন সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইলস ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীতে এসেছে এমন নানা ধরনের যন্ত্রপাতি। প্রদর্শনীতে রয়েছে হালকা প্রকৌশলী খাতের 26টি স্টল। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান, এইসব মেলা দেশীয় পণ্যের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখছে। সঠিক প্রচারণা পেলে দেশে আমদানির নির্ভরতা কমবে, একই সঙ্গে দেশীয় শিল্পের বিকাশ বাড়বে বলে আশা আয়োজকদের। যারা ম্যানুফ্যাকচারার তারাও জানে না কি কি জিনিস দরকার হচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলে আর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বলে, তখন মনে হয় এটার একটা বিশাল সম্ভাবনা, এবং যে কারণে আজকের এই আয়োজন করার উদ্যোগ। অটো সেক্টর আর তার সাথে সাথে এগ্রিকালচার মেকানাইজেশন, এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা সুযোগ নিয়ে আসছে এবং এটার মাধ্যমে আমাদের মাল্টিপ্লায়ার এফেক্ট অনেক বেশি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফুড সিকিউরিটি, এগ্রিকালচার, যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, দেশে গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। এছাড়া পণ্য বহির্মুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার তাগিদও দেন তিনি।
এই ব্র্যান্ডকে একটি বিশ্বমানের প্রতীক হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। এই জন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তির স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। বক্তারা বলেন, হালকা প্রকৌশল খাতে দেশে বর্তমানে ছোট বড় প্রায় 50,000 প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে স্থানীয় বাজার $12 বিলিয়ন হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেকও পূরণ করতে পারছে না। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে আইটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তরে ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই অনুসরণ করছে। আগের সরকারের বাজেট কাঠামো বদলায়নি অন্তর্বর্তী সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উল্লেখযোগ্য পরামর্শের মধ্যে আছে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা, বাজেটে সরকারের রাজস্ব, আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা। এছাড়া সরকারি ক্রয়ের তথ্য প্রকাশের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে বলেও জানায় তারা। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ফলে চলতি অর্থ বছরের প্রথম মাসে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে কিছুটা উন্নতি হয়েছে। 2025-26 অর্থ বছরের জুলাইয়ে সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $54.50 কোটি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। এক বছরে ঘাটতি কমেছে প্রায় $14.80 বা 21% বেশি। আগের অর্থ বছরে এ সময় ঘাটতি ছিল $69.30 কোটি। প্রতিবেদন অনুযায়ী এই বছরের জুলাইয়ের রপ্তানি আয় হয়েছে $477.90 কোটি, যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় 25% বেশি। অন্যদিকে আমদানি বেড়ে দাঁড়িয়েছে $627 কোটি, যা আগের বছরের চেয়ে প্রায় 19.5% বেশি। বন্ধ হয়ে গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রূপালী ব্যাংক শিওর ক্যাশ। তবে এর পরিবর্তে নতুন মোবাইল ব্যাংকিং সেবা রূপালী ক্যাশ চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রূপালী ক্যাশের এ সেবা পেতে গ্রাহকদের 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার থেকে শিওর ক্যাশের সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে কেন শিওর ক্যাশ বন্ধ থাকবে তা জানানো হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, রূপালী ব্যাংকের বর্তমান মোবাইল ব্যাংকিং সেবা রূপালী ব্যাংক শিওর ক্যাশ শুক্রবার থেকে বন্ধ। 25 সেপ্টেম্বর ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেবা রূপালী ক্যাশ চালু হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ইলিশ সংকটের কারণে বরিশাল থেকে চাহিদা মতো ভারতে রপ্তানি করা যাচ্ছে না। 4 দিনে 48 মণ ইলিশ রপ্তানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 12 মণ কম। তবে রপ্তানি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এই বছর দুর্গাপূজায় ভারতে 1200 টন ইলিশ রপ্তানি করছে সরকার। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। কিন্তু আড়তে ইলিশ কম আসায় শঙ্কায় ব্যবসায়ীরা। তারা জানান, গত বছরে রপ্তানি শুরুর 4 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় 60 মণ, কিন্তু এবার 4 দিনে রপ্তানি হয়েছে 48 মণ ইলিশ। টোটালি তো কোনো মাছ নেই, আর টোকাই মাছই করতে হয়। তাতে যে 90 টনের যে অর্ডার, তাতে যে কি মানে 90 টনের যে অর্ডার, তাতে কোনো রকম ফিল আপ করা সম্ভব না। আড়তদাররা বলছেন, গত বছর থেকে পোর্ট রোড মৎস্য আড়তে ইলিশ আসা কমে গেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। আগে মনে করেন এই গাড়টা না হলে মনে করেন অন্তত 500-700-1000 মণ মাছ আইতে, এখন ধরেন 100 মণ মাছও নাই টোটালি। আপনি 100 মণ মাছ জোগাড় করতে লাগবে 3 দিন। তাহলে মাছটাকে 3 দিন কেরাই করি এরপর দেওয়া লাগবে। মৎস্য আড়তদার মালিক সমিতি বলছে, গত বছর বরিশাল থেকে 24 টন ইলিশ রপ্তানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। মাছও কম, মাছের খুব দাম। এখন এই জায়গা আমরা গেলবার যে মাছের টার্গেটটা দিতে পারছি, এবছর আমার মনে হয় না যে বরিশাল মাছঘাট থেকে এই এলসিটা এই টার্গেটে সরকারকে দিতে পারবে কিনা। বরিশালের মোকামে 900 গ্রামের ইলিশ মণ প্রতি 80,000, 500 গ্রাম 64,000, 1 কেজির ইলিশ 92,000, 1200 গ্রামের ইলিশ 97,000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী নদীর বাঁধ ভেঙে দুদিন কৃষি জমি তলিয়ে থাকায় ক্ষতির মুখে কৃষক। এর মধ্যে ঝিনাইগাতীর 900 হেক্টর আবাদ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার ঝিনাইগাতীতে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়। এতে 2000 হেক্টর জমির আমন ধান তলিয়ে যায়। পানি নামতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। কৃষি বিভাগ বলছে দুদিনেই উপজেলার 345 হেক্টর জমির আমন আবাদ সম্পূর্ণভাবে ও 545 হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের অভিযোগ, মহারশী নদীর বাঁধে ভাঙনের কারণেই প্রতি বছর ক্ষতির মুখে পড়ছেন তারা। বিদায় সপ্তাহের শেয়ার বাজারের খবর। দরপতনে বিদায় সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে কমেছে মূলধন। এ সময় বাজার মূলধন হারিয়েছে 146 কোটি টাকা। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। এর মাধ্যমে টানা 2 সপ্তাহ শেয়ার বাজারে পতন হলো। এছাড়া লেনদেনে অংশ নেয় 77% প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও কমেছে। বিদায় সপ্তাহ পুরোটা জুড়েই উত্থান পতন ছিল ঢাকার শেয়ার বাজারে। 3 কার্যদিবসেই মূল্যসূচকের পতন হয়েছে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক কমেছে 73.85 পয়েন্ট, অবস্থান করছে 5449-এ। এ সময়ে লেনদেনের গতিও কমেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 3505 কোটি টাকা লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেন ছিল 5748 কোটি টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসসিতে লেনদেন কমেছে 2000 কোটি টাকার বেশি। গেল সপ্তাহে বাজার মূলধন কমেছে 146 কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল 7,24,612 কোটি টাকায়। শেষ দিনে দাঁড়িয়েছে 7,24,466 কোটিতে। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 68টি কোম্পানির, কমেছে 306টির, অপরিবর্তিত রয়েছে 23টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম খান ব্রাদার্স, দ্বিতীয় সামিট অ্যালায়েন্স পোর্ট, তৃতীয় অবস্থানে টেলিকম খাতের রবি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম এনভয় টেক্সটাইল, প্রতিষ্ঠানটির দর বেড়েছে 18.68%। দ্বিতীয় শ্যামপুর সুগার মিলস, তৃতীয় অবস্থানে ইউসিপি। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 182 পয়েন্ট কমে অবস্থান করছে 15,337 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 67,05 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।